হ্যালো স্টুডেন্টস, লাস্ট তিনটে ভিডিও সেলস ডিভিশন অ্যান্ড সেল সাইকেলের জন্য তোমাদের সাথে আমি ডিসকাস করছি তিনটে ক্লাসে। তো সেখানে দেখো, ফার্স্ট ক্লাসে একটা প্রিলিমিনারি আইডিয়া ছিল, সেকেন্ড ক্লাসে ডিফারেন্ট ফেজগুলোতে কি কি হয়েছে, আমরা যে কুইসেন্ট স্টেজের কথা পড়েছি, সি ভ্যালু পড়েছি। তো সেই পার্টগুলো যদি একটু দেখে না থাকো তোমরা ওই ভিডিওগুলো একটু দেখে নিও। আর তারপরে থার্ড ভিডিওটাতে দেখো আমি বিভিন্ন চেক পয়েন্টস এর পজিশন, মানে তোমাদের ফার্স্টে ডিসকাস করেছিলাম যে সেল যখন ডিভাইড করছে, সেল ডিভিশনের সময় আমরা কোনো প্রবলেম হয় কিনা, মানে সেল সবসময় ঠিকঠাক ভাবে ডিভাইড করতে পারে কিনা, সেলের ডিভিশনে যদি কোনো প্রবলেম হয় তো সেটা কি করে ওভারকাম করতে পারে সেল ডিভিশন। তো সেটা ডিসকাস করার জন্য দেখো আমি তোমাদের বলছি যে কিছু চেক পয়েন্টস আছে। লাস্ট ভিডিওটাতে তোমরা দেখবে যে চেক পয়েন্টস ডিফারেন্ট চারটে চেক পয়েন্ট পেয়েছি, চেক পয়েন্টস গুলোর পজিশন পেয়ে বলেছি। তো আর বলেছি কি না, চেক পয়েন্টস গুলোকে রেগুলেট করার জন্য সাইক্লিন সিডিকে কমপ্লেক্স ফর্ম করে, কোনটা ক্যাটালাইটিক ক্যাপাসিটি দেখায়, কোনটা রেগুলেটরি ক্যাপাসিটি থাকে, দেখো এগুলো আমি ডিসকাস করেছি। নেক্সট তোমাদেরকে আমি কিছু টপিক ডিসকাস করব, সেটা হচ্ছে কি এই সাইক্লিন সিডিকে এই কমপ্লেক্স গুলো ছাড়াও কিছু প্রোটিনস আছে, ঠিক আছে, কিছু প্রোটিনস পাবো যেগুলো কি করবে না সেল সাইকেলকে রেগুলেট করবে। যেমন দেখো তোমরা এখানে আমরা এর আগের ভিডিওটাতে দেখো তোমাদের সঙ্গে যেটা ডিসকাস করলাম যে G1 চেক পয়েন্ট দেখো এখানে আমরা পেয়েছি। তো G1 চেক পয়েন্টকে রেগুলেট করার জন্য দেখো G1 সাইক্লিন পেয়েছিলে, সাইক্লিন সিডিকের কমপ্লেক্স ফর্ম করেছিল। কিন্তু সেগুলো ছাড়া কিছু প্রোটিনস ফাংশনাল আছে। কি প্রোটিনস সেগুলো দেখো আমরা দেখে নিই। এই G1 চেক পয়েন্ট ফাংশন কি দেখো আমরা প্রথমে জেনেছি যে ফাংশন যেগুলো G1 এর ফাংশন আছে সেগুলো ঠিকঠাক প্রসিড হয়েছে কিনা সেটা চেক করে নেওয়া হলো G1 চেক পয়েন্টের ফাংশন, তারপরে এসে প্রসিড করবে। তো সেটার জন্য এই চেক পয়েন্টে যে সাইক্লিন সিডিকে দেখছি সেগুলোকে অ্যাক্টিভিটি, মানে সাইক্লিন আর সিডিকের কমপ্লেক্স দেখো আগের দিন পেয়েছি, এবং সেখানে আমরা তোমাকে কি বললাম তোমাদের যে সাইক্লিন আর সিডিকে কখন অ্যাক্টিভেট হবে, সাইক্লিন গুলো দেখো একটা স্টেপের পরে ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল, নেক্সট আবার ফেজে প্রসিড করছিল। তো ঠিক সেভাবেই সাইক্লিন কখন প্রসিড করতে দেবে সেলটাকে নেক্সট ফেজে আর কখন প্রসিড করতে দেবে না, সেই সাইক্লিন সিডিকের কমপ্লেক্স গুলোকে রেগুলেট করার জন্য ডিফারেন্ট কিছু প্রোটিনের আমরা চেক পয়েন্টে প্রেজেন্ট পাবো। সেখানে তার মধ্যে G1 যে চেক পয়েন্টটা পাচ্ছি সেখানে দেখো তিনটে প্রোটিন P53, P21, MDM2 এরকম কিছু প্রোটিনস পাচ্ছি। এগুলো সবগুলোর ফাংশন আমি ডিসকাস করব। এরপরে দেখো এখানে ইন্ট্রা এস যে চেক পয়েন্ট পাচ্ছি, ওখানে দেখো ATM, ACHK2 এই প্রোটিনস গুলো পাচ্ছি। এগুলো অনেক ফুল ফর্ম তোমরা হয়তো পেতে পারো, কিন্তু ফুল ফর্ম গুলো দরকার পড়লে তোমরা মনে রাখতে পারো, কিন্তু মনে রাখার সেভাবে দরকার পড়ছে না। তোমরা মেন কনসেপ্টটাকে মনে রাখবে এবং শর্ট ফর্মে এগুলোর কি ফাংশনস গুলো সেগুলো মনে রাখলে তোমরা তোমাদের যে টাইপের কোশ্চেন্স গুলো আসে সেগুলো অ্যান্সার করতে পারবে। নেক্সট দেখো এখানে তারপর বলছে কি G2 যে চেক পয়েন্টটা পাচ্ছি ওখানেও সেম P53, P21 এগুলো রেগুলেট করবে প্রোটিনটা। আর লাস্ট আমরা দেখো মাইটোটিক মেটাফেজ যে চেক পয়েন্ট পেয়েছি ওখানে APC পাবো, অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স। কেন কি এই যে মাইটোটিক চেক পয়েন্টের প্রেজেন্সি আমি তোমাদের বলেছিলাম যে মেটাফেজ টু অ্যানাফেজ ট্রানজিশন পজিশনে থাকছে, তাই না? তো তাহলে মেটাফেজ থেকে অ্যানাফেজ, আর তাই অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স মিন্স অ্যানাফেজটাকে প্রমোট করার জন্য রেগুলেট করবে লাস্ট চেক পয়েন্টের প্রোটিনটা। তো ফার্স্টে আমরা P53, P21 এগুলো কি করে রেগুলেট করছে সেল ডিভিশনে, G1 চেক পয়েন্টের G1 সাইক্লিন সিডিকে কমপ্লেক্সকে কিভাবে রেগুলেট করছে সেটার মেকানিজমটা দেখো ফার্স্টে তোমাদের বলি। এখানে দেখো তিনটে দেখো ওখানে প্রোটিন পেয়েছি আমরা, কি কি না P53, P21 আর MDM2। এবার এখানে এই MDM2 এই সবগুলো ডিফারেন্ট টাইপের প্রোটিন, রেগুলেটরি প্রোটিনস। তো এখানে ফার্স্টে দেখো কি হয় না সেল সাইকেল যখন পারফর্ম হচ্ছে, মানে নরমালি এই যে প্রোটিনস গুলোর ফাংশনকে না চেক করা, মানে যদি নরমালি G1 ফেজে যা যা ফাংশন হওয়ার কথা সেগুলো কমপ্লিট ভাবে হয়েছে, কোনো প্রবলেম নেই, তখন তো আর সেলটাকে G1 ফেজে স্টপ করে দেওয়ার কোনো মানে নেই, তখন ওটাকে S ফেজে প্রসিড করতে দিতে হবে, রাইট? তখন কিন্তু এই P53, P21 এর ফাংশন থাকছে না। ফাংশন থাকছে কিরকম ফাংশন না, ওরা জাস্ট রেগুলেট করলো যে বুঝতে পারছি কোনো প্রবলেম নেই, প্রসিড করবে, ওদের অ্যাক্টিভিটিটা শো করবে না, ঠিক আছে? সেই কন্ডিশনে কি হয় দেখো আমরা ফার্স্টে দেখলাম যে P53 আর MDM2 এরকম ভাবে অ্যাটাচ আছে, মানে P53 এই যে
যে প্রোটিনটাকে আমরা দেখতে পাবো ফার্স্টেই, ধরো যদি কোনোভাবে কিছু প্রবলেম হয়, নর্মাল হলে কি বললাম, নর্মাল হলে এই কন্ডিশন দেখবো, মানে P53 একটা টাইপ অফ প্রোটিন, এই প্রোটিনটা যখন MDM2 এই প্রোটিনটার সঙ্গে বাইন্ড থাকে তখন ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, মানে P53 যে ফাংশনটা করার কথা সেই ফাংশনটা P53 শো করতে পারে না। তাহলে P53 ফাংশন হচ্ছে এই চেক পয়েন্টটাকে স্টপ করে দেওয়া, ঠিক আছে। মানে P53 কি ফাংশন করবে, G1 এ যদি কোনো প্রসিডিওরের কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো ফাংশনাল কিছু প্রবলেম থাকে যে সেলটাকে আর প্রসিড করতে দেওয়া যাবে না, তখন P53 কি করবে না, সেলটাকে ওখানে স্টপ করে দেবে নেক্সট এস ফেজে প্রসিড করার জন্য। তো তাহলে যদি দেখা যায় ফাংশনটা ঠিক আছে, তাহলে P53 কোনো ফাংশন নেই, ওর তো কাজ হচ্ছে স্টপ করে দেওয়া, সেলটা যাতে আর প্রসিড না করতে পারে। তো সেলটা যদি ঠিক থাকে ওকে স্টপ করার কোনো দরকার পড়বে না, তখন দেখো ইনঅ্যাক্টিভ ফর্মে থাকবে। P53 কে নর্মাল কন্ডিশনে, সেল যখন নর্মালি ডিভাইড ফাংশনাল আছে, ডিভাইড করতে পারবে, প্রবলেম নেই, সেই কন্ডিশনে তাহলে P53 কে ইনঅ্যাক্টিভ রাখতে হবে, কারণ P53 যদি অ্যাক্টিভ হয়ে যায় সেল সাইকেল আর পারফর্ম হবে না। তাহলে P53 কে ইনঅ্যাক্টিভ রাখার ফাংশনটা দেখো পারফর্ম করছে MDM2। কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে কোথায় না, যদি সেল সাইকেলে কিছু ডিফারেন্ট কিছু চেঞ্জেস আসে, যে চেঞ্জেসটা প্রবলেম হতে পারে ফার্দার, যেরকম সাপোজ ধরো ডিএনএ কোনো ড্যামেজ আছে, ডিএনএ ড্যামেজ আছে, মানে এই ফাংশন যেখানে সেলটা আগেরটা, যেটা এখানে যে সেলটা লাস্ট G1 ফেজে ফাংশনাল হওয়া স্টার্ট করেছিল, ডিভাইড করবে বলে রেডি হতে চাইছিল, যে সেলটা ডিভাইড করতে এসেছে, ওই সেলটা ডিএনএ সিনথেসিস আগের স্টেপে কোনো একটা কিছুতে প্রবলেম ছিল, ডিএনএটা কোনোভাবে সিনথেসিসের পরে ড্যামেজ হয়েছে, কোনোভাবে ইউভি রেডিয়েশন হতে পারে, কার্সিনোজেনিক ডিফারেন্ট কেমিক্যালসের জন্য হতে পারে, কোনো প্রবলেম হয়েছে, ডিএনএ ড্যামেজ আছে, ঠিক আছে। তাহলে ডিএনএ এর কোন রকম ড্যামেজ আছে, তো সেই কন্ডিশনে সেলটাকে তো আর প্রসিড করতে দেওয়া যাবে না। তো তাহলে ডিএনএ তে ড্যামেজ থাকলে, ডিএনএ দেখো আমরা জানি জেনেটিক মেটেরিয়ালকে কন্টেন করে, তো জেনেটিক মেটেরিয়াল যদি ঠিকঠাক না থাকে, তো তাহলে তো সেল ডিভিশনের জন্য এই সিনথেসিস ফেজে যে সিনথেসিসটা হবে সেখানেও ওই প্রবলেম গুলোই গেইন করবে সিনথেসিসের সময়। তো তাই জন্য স্টপ করার জন্য তখন কি হবে, MDM2 থেকে P53 রিলিজ হয়ে যাবে। P53 কে রিলিজ হওয়ার জন্য P53 এর ফসফোরাইলেশন দরকার, P53 এর ফসফোরাইলেশন দরকার। কেন দরকার না, যে P53 এর সঙ্গে ফসফেট অ্যাড হয়ে যায় তখন P53 এর স্ট্রাকচারাল কিছু চেঞ্জেস আসে, যার জন্য P53 আর MDM2 এর সাথে অ্যাটাচ থাকতে পারে না, P53 MDM2 এর সাথে অ্যাটাচ থাকতে পারে না। তাহলে ফসফোরাইলেটেড P53 এবার রিলিজ হয়ে গেল। এবার P53 রিলিজ হলে P53 প্রোটিনটা আরেকটা প্রোটিনকে অ্যাক্টিভেট করে দেয়, যার নাম হচ্ছে P21। ওকে, তাহলে P53 হয়ে গেল, P21 হয়ে গেল। এবার P21 কি করবে দেখো, ওই যে এখানে সাইক্লিন সিডিকের কমপ্লেক্স ছিল, সাইক্লিন সিডিকে কমপ্লেক্স ফর্ম ছিল, কোথায় ছিল, এটা যদি আমি G1 এর জন্য পড়ি তাহলে G1 চেক পয়েন্টে ছিল, যদি এখানে দেখো G2 চেক পয়েন্টেও P53 P21 ফাংশনাল থাকে, তো সেখানের জন্য যদি হয় তাহলে G2 চেক পয়েন্টের জন্য যে সাইক্লিন সিডিকের দরকার সেই সাইক্লিন সিডিকে অ্যাক্টিভ ছিল। এবার এই P53 আর P21 অ্যাক্টিভ হয়ে গেলে তারা কি করছে, এই সাইক্লিন সিডিকের এই কমপ্লেক্সটাকে ইনহিবিট করে দেয়, P21 সাইক্লিন সিডিকে কমপ্লেক্সটাকে ইনহিবিট করে দেয়। তাহলে কি হচ্ছে, এই চেক পয়েন্টার ফাংশন কি ছিল, প্রসিড করা। এই চেক পয়েন্টার যেই P53 P21 এর থেকে সিগন্যাল পেলো কি যে না আমাকে আর প্রসিড করা যাবে না, কোন আমার কাছে সিগন্যাল আসছে যে আগের প্রসিডিওর গুলোতে কিছু একটা কোনো ভুল মেকানিজম কিছু সেলটা পারফর্ম করেছে, তখন এখানে দেখো সেল সাইকেলটা এখানে স্টপ হয়ে যাচ্ছে। এভাবে তাহলে ফার্স্টে কি হলো, ফার্স্টে কি অ্যাক্টিভ হলো P53 আর পরে দেখো অ্যাক্টিভ হলো P21। তার মানে সেলে যে কোনো রকম যদি ড্যামেজ হয় তখন সেটাকে চেক করার জন্য ফার্স্ট ওয়ার্নিং বেল পাবে কে, P53। ও কোনো ভুল কিছু হলে আগে গেটেই ধরে ফেলবে, তাই জন্য P53 কে গেট কিপার বলে। আমরা সবাই জানি দেখো গেট কিপার ফার্স্টেই গেটে ধরবে, কোনো আননোন পার্সন যদি এন্টার করে। ঠিক সেরকম ডিএনএ ড্যামেজ, অর্গানেলসে কিছু প্রবলেম আছে, সেলটাতে প্রসিড করলে সেল কোনোভাবে ডিস্ট্রয় তো
তো হবেই, তার সাথে সাথে সেল ডিস্ট্রয় মানে প্রোগ্রামলি ডিস্ট্রয় হবে না, সেলে প্রবলেম হবে, ক্যান্সার কজ করতে পারে। তো এরকম কন্ডিশন যদি হয় তখন আগে P53 অ্যাক্টিভ হয়ে যায়। তাই জন্য ফার্স্ট ওটাকে আমরা বলবো গেট কিপার। আর গেট কিপার কাকে অ্যাক্টিভেট করে? P21 কে। এটাকে ওই জন্য বলা হয় কেয়ারটেকার। কেয়ারটেকার এন্ড গেটকিপার জিন P53 আর P21 এরা দুজন অ্যাক্টিভ হয়ে গেলে সেল সাইকেলকে দেখো এখানে স্টপ করে দিচ্ছে, প্রসিড হচ্ছে না, সেলটা ডিস্ট্রয় হতে পারে, রিপেয়ার করতে পারে। এবার কিরকম না, যে সেলটাতে যে ড্যামেজটা হয়েছে হতে পারে সেই সেলটাকে রিপেয়ার করে নেওয়া সম্ভব, যে ড্যামেজটা ছিল, তো তখন তাহলে সেলটা রিপেয়ার হতে পারে। আর যদি দেখতে পাই যে সেলটাতে ধরো এমন ড্যামেজ হয়েছে সেটা রিপেয়ারের সম্ভব নয়, তখন সেলটা ডেথ হয়ে যায়। ওকে, যে সেলের ডেথটাকে দেখো আমরা বলি, এই টার্মস গুলোকে দেখো আমরা ইউজ করি পিসিডি, প্রোগ্রামড সেল ডেথ or apoptosis। সব তোমরা ক্লাস 9th 10th এর স্টুডেন্টসরা তোমরা আরবিসি লাইফ স্প্যান 120 ডেজ সব সেলের একটা লাইফ স্প্যান পড়েছো, রাইট? আমাদের হেয়ার ফলিকলস সেটাও দেখো ডিস্ট্রয় হয়ে যায়, লস হয়। তো তার মানে কিনা সব সেলস গুলোর একটা ডিস্ট্রয় হয়, একটা প্রোগ্রামলি ডেথ হয়। মানে এই যে সেল সাইকেলটা পারফর্ম হচ্ছে তার মানে সব সেলের একটা প্রোগ্রাম ঠিক করা আছে, সেই টাইমটা মেনটেন করার পরে ওই টাইমের পরে সেলটা ন্যাচারাল ডেথ হয়ে যাবে। সেই ডেথটাকে দেখো আমরা বলতে পারি পিসিডি, প্রোগ্রাম সেল ডেথ, ঠিক আছে? আর অ্যাপোপ্টোসিস যে কোনো সময় কি হতে পারে, সেলটার ডেথ, তার মানে কি বোঝা গেল না, এই যে P53 MDM2 এর অ্যাক্টিভিটিতে যদি রিপেয়ার করা সম্ভব তো রিপেয়ার হতে পারে, তা না হলে সেলটা অ্যাপোপ্টোসিস হয়ে যাবে, পিসিডি প্রোগ্রাম সেল ডেথ হয়ে সেলটা ওখানেই ডিস্ট্রয় করে দেবে, আর ডিভিশন করবে না। এবার যদি ডিভিশন যদি দেখা যেত P53 আর MDM2 অ্যাক্টিভেট নয়, ওরা অ্যাক্টিভিটি গেইন করতে পারছে না, মানে P53 তো ফসফোরাইলেট হতে হবে অ্যাক্টিভিটি গেইন করার জন্য, MDM2 কে ছাড়বে তবে না ও ফাংশনাল হবে। যদি না হতে পারে সেই সময় এক্স্যাক্টলি আমরা কি পাই না, ক্যান্সারাস সেল দেখো গ্রো করতে পারে, ম্যালিগন্যান্ট সেল গ্রো করতে পারে। কেন কি, এই যে যেটা নাকি ইমপ্রপারলি গ্রোথ হচ্ছিল যে সেলটার, ওটাকে যদি কেউ স্টপ না করতে পারে, গেটকিপার যদি স্টপ না করতে পারে, তাহলে টোটাল সেলটাকে যদি পারফর্ম করে যায় ডিভিশন, তো ওটা প্রলিফারেট করবে মাইটোটিক ফেজে গিয়ে। আর প্রলিফারেশনটা কি হয় না, কোনো রকম প্রোগ্রামলি হয় না, ওদের এক্সেসিভ সেল ডিভিশন হতে থাকে, যার জন্য কি হয় আলটিমেটলি এই সেলস গুলো ম্যালিগন্যান্ট হতে পারে, টিউমার কজিং হতে পারে, ক্যান্সারাস হতে পারে। এই যে চেক পয়েন্টের পুরো ফাংশনটা দেখো, যে চেক পয়েন্টটা ফাংশন করলো G1 চেক পয়েন্ট, এখানে ফার্স্ট দেখো G1 এর ফাংশনটা হয়ে চেক হচ্ছিল, তাই জন্য এই যে ফার্স্ট G1 চেক পয়েন্টটাকে বলা হয় স্টার্ট প্রমোটিং ফ্যাক্টর, SPF। ওকে, এই ফুল ফর্ম গুলো তোমরা একটু মনে রাখবে, কেন কি অনেক সময় MCQ তে তোমাদের দরকার পড়ে, স্টার্ট প্রমোটিং ফ্যাক্টর। আর G1 চেক পয়েন্টটা দেখো, G1 চেক পয়েন্টের এই অ্যাক্টিভিটিটা তাহলে এখানে আমরা বুঝতে পারলাম, ঠিক G1 এ যে যে প্রোটিনস গুলো পেলাম ঠিক সেগুলো দেখো এভাবেই একইভাবে G2 চেক পয়েন্টটাকেও রেগুলেট করছে। আর তার মাঝে দেখো রয়ে গেছিল ইন্ট্রা এস চেক পয়েন্ট। সেটা কিরকম, এস চেক পয়েন্ট, এস এ কি হয় না ডিএনএ সিনথেসিস হয়। এবার ডিএনএ সিনথেসিসের সময় ডিএনএ দেখো আমরা জানি ডবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার হয়, দেখা গেল যে ডিএনএ সিনথেসিসের সময় ডিএনএ সিনথেসিস কমপ্লিট হওয়ার পর ডিএনএ সিনথেসিসের যে আলটিমেটলি ন্যাসেন্ট ডিএনএ মানে নিউ যে ডিএনএ ফর্ম করলো, কোনো যে দুটো ডবল স্ট্র্যান্ড যে পোর্শন গুলো আছে ডবল স্ট্র্যান্ডের মধ্যে কোনো একটা স্ট্র্যান্ডে ব্রেক করে গেছে বা দুটো স্ট্র্যান্ডেই ব্রেক করে গেছে, কোনো ডিএনএ স্ট্র্যান্ডে এরর হয়েছে যাতে ব্রেক করতে হবে, এরকম যদি সিনথেসিসের যদি কোনো প্রবলেম হয়ে যায়, ডিএনএ তে ব্রেক হয়ে গেছে, সেগুলোকে রেগুলেট করার জন্য থাকছে ইন্ট্রাএস চেক পয়েন্ট। ইন্ট্রাএস চেক পয়েন্টে কি হয় তাহলে দেখে নিই। দেখো এখানে হতে পারে ডিএনএ আমরা জানি ডবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, তো ডিএনএ যদি ডবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার হয় কি বললাম না, যে কোনো একটা স্ট্র্যান্ডের একটা পোর্শন ব্রেক করতে পারে, দুটো স্ট্র্যান্ডের একটা স্ট্র্যান্ড ব্রেক করেছে, তাহলে দেখো এটাকে আমরা সিঙ্গেল স্ট্র্যান্ড ব্রেক বলতে পারি। যে সিঙ্গেল স্ট্র্যান্ড ব্রেক করছে তখন এই ATR একটা প্রোটিন এটা অ্যাক্টিভ হয়ে যায়।
এটিআর যে প্রোটিনটা আছে সবই সেলের মধ্যে মিন্স বডিতে থাকছে, সিগন্যাল পাচ্ছে, এগুলো সবই সেল সিগন্যালিং এর উপর ডিপেন্ড করছে। যেই একটা সেলের একটা ডবল স্ট্র্যান্ডের মধ্যে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড ব্রেক করলো তখন টোটাল সেলের সিগন্যালিং হচ্ছে, আরো অনেক অনেক ফ্যাক্টরস আছে যেগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, হয়ে সিগন্যাল পাঠাচ্ছে সেলকে যে এখানে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড ব্রেক হয়েছে ডিএনএ একটা পার্টিকুলার সেল। তো তখন দেখো এটিআর ফ্যাক্টরটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এটিআর ফ্যাক্টর যে অ্যাক্টিভ হয়, এটিআর ফ্যাক্টর কি করে, সিএইচকে, কে ফর কাইনেজ, ওকে, চেক পয়েন্ট কাইনেজ, এই যে সি ফর চেক পয়েন্ট কাইনেজ, ওকে, চেক পয়েন্ট কাইনেজ 1টা অ্যাক্টিভ হয়। চেক পয়েন্ট 1 কাইনেজ 1 অ্যাক্টিভেট করলে সেই সেম P53 অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, P53 অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। P53 অ্যাক্টিভ হলে তোমরা জানো ও P21 সিনথেসিস করবে, P21 অ্যাক্টিভ করে দেবে। P21 অ্যাক্টিভ হলে আলটিমেটলি দেখো এখানে চেক পয়েন্টটা অ্যারেস্ট হয়ে যাবে। চেক পয়েন্ট অ্যারেস্ট মানে এখান থেকে সেলটা প্রসিড করলো না, ডিএনএটাকে রিপেয়ার করবে, ডিএনএ রিপেয়ার করতে ট্রাই করবে, যদি রিপেয়ার হতে চেক পয়েন্ট অ্যারেস্ট হলে কি হতে পারে, রিপেয়ার অফ ডিএনএ হতে পারে, ডিএনএ রিপেয়ার করতে পারে, আদারওয়াইজ অ্যাপোপ্টোসিস হতে পারে। চেক পয়েন্ট অ্যারেস্ট হয়ে গেছে, চেক পয়েন্টটা স্টপ হয়ে ডিএনএ পোরশনটাকে রিপেয়ার করে আবার এরপর থেকে প্রসিড করতে পারে, বা যদি দেখা গেল কি রিপেয়ার করতে পারলো না, ফার্স্টে অবশ্যই ট্রাই করবে কি রিপেয়ারের জন্য, কারণ ধরো একটা সেলকে এতটা স্টেপ পর্যন্ত আনার জন্য বডিকে অনেক এনার্জি লস করতে হয়েছে, তো তাই জন্য চট করে কেন চাইবে যে এনার্জিটা লস করেছে টোটাল সেলটাকে ডিস্ট্রয় করলে পুরোটা আবার জিরো, তো সেটা না করে আগে ট্রাই করবে কি রিপেয়ার করার, যদি দেখে যে রিপেয়ার করার কন্ডিশন নেই তো তখন ওটাকে অ্যাপোপ্টোসিস করতে হচ্ছে, ডেড সেলটাকে ডিস্ট্রয় করতে হচ্ছে। এটা গেল সিঙ্গেল স্ট্র্যান্ড ব্রেকের জন্য। যদি সেলটা ডবল স্ট্র্যান্ডে ব্রেক হয়ে যায় ডিএনএ, একই প্রসিডিওর হবে, একটু টার্মস গুলো তোমাদের মনে রাখতে হবে। এখানে কি হবে, ডবল স্ট্র্যান্ড ব্রেক হলে দেখো এটিএম একটা ফ্যাক্টর, এটিএম কমপ্লেক্সটা অ্যাক্টিভ হয়ে যায়। এটিএম কমপ্লেক্স অ্যাক্টিভ হয়ে গেলে সেম ভাবে চেক পয়েন্ট 2 কাইনেজ অ্যাক্টিভ হয়ে যায়, P53 কে অ্যাক্টিভ করে, P21 কে অ্যাক্টিভ করে, চেক পয়েন্ট অ্যারেস্ট হয়ে যায়। চেক পয়েন্ট অ্যারেস্ট কমপ্লিট, ওকে। তো তাহলে সেখানেও দেখতে পেলাম কি না, এখানে এস চেক পয়েন্ট ইন্ট্রা এস ফেজের যে চেক পয়েন্ট আছে সেটা দেখো কমপ্লিট হলো। সেখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই প্রসিডিওরটা মেনটেন করে ওটাকে ওভারকাম করা গেল, ওকে। তাহলে দেখো যে আমরা কি দেখলাম, এখানে G1 চেক পয়েন্টের ফাংশন কমপ্লিট হয়ে গেছে, পেলাম এস এর পেলাম, G2 পেলাম, লাস্ট দেখো রয়ে গেছে মেটাফেজ চেক পয়েন্ট। মেটাফেজ চেক পয়েন্টটা কি, মেটাফেজ চেক পয়েন্টটা কোথায় আগে পারফর্ম করছে সেটা দেখো আমরা দেখি। এই পোর্শনটা যে প্রোফেজ মেটাফেজ কমপ্লিট হয়ে গেছে, এখানে G2 চেক পয়েন্ট প্রসিড করে দিয়েছিল, মাইটোটিক ফেজ দেখো স্টার্ট হয়েছে, মাইটোটিক ফেজের প্রোফেজ আর মেটাফেজ কমপ্লিট হয়ে গেছে। মেটাফেজের পর অ্যানাফেজ, এই যে মেটাফেজ টু অ্যানাফেজ এই যে ট্রানজিশন রিজিয়নটা আমরা পাচ্ছি, এখানে যে চেক পয়েন্টটা পাচ্ছি ওটা হচ্ছে মেটাফেজ চেক পয়েন্ট। এবার একটু বলি তোমাদের এই পোর্শনটাতে দেখো কি হয়, একটা সেল মেটাফেজ কন্ডিশনে এলে সেলটার কিরকম পোর্শনটা আমরা পাই সেটা দেখো এখানে আমরা দেখে নিই। এখানে মেটাফেজ কন্ডিশনে এখানে স্পিন্ডল ফর্ম করে, তোমাদের মাইটোটিক ডিভিশনের পোর্শনে আমি যখন ডিসকাস করব সেখানে তোমরা দেখতে পাবে। এখানে দেখো এরকম ভাবে ক্রোমোজোমের অ্যালাইনমেন্ট হয়, ওকে, এখানে ক্রোমোজোমাল অ্যালাইনমেন্ট হয়। এটাকে আমি একটুখানি ব্রড করে আবার যদি জাস্ট ক্রোমোজোমটাকে দেখাই, এরকম ভাবে ক্রোমোজোমটা অ্যারেঞ্জ থাকে আর স্পিন্ডল গুলো অ্যাটাচ থাকে। তাহলে এইটা হচ্ছে মেটাফেজ স্টেজে, এটা হচ্ছে ক্রোমোজোমাল পার্টটা, এটা হচ্ছে স্পিন্ডল পার্টটা, আর এই পোর্শনটা হচ্ছে ক্রোমোজোমাল পার্টটা। অ্যানাফেজে কি হবে, অ্যানাফেজে এই যে এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের তোমাদের দেখো ক্লাসে তোমাদের বলেছি এই পোর্শনটা হচ্ছে ক্রোমাটিড, দুটো ক্রোমাটিড আছে, সিস্টার ক্রোমাটিডস এরা। তো তাহলে মাইটোটিক সেল ডিভিশন যদি হয়, মিওটিকের ক্ষেত্রে ক্রোমোজোমের সেপারেশন হবে, সেটা আমি সেল ডিভিশন মাইটোটিক মিওটিক যখন ডিসকাস করব বুঝতে পারবে। যদি এটা মাইটোটিক সেল ডিভিশন হয় তাহলে কি হচ্ছে দেখো, একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড আছে। এবার মেটাফেজ কন্ডিশন হচ্ছে এটা, এটা হচ্ছে মেটাফেজ স্টেজ, ঠিক আছে, এটা হচ্ছে মেটাফেজ।
এটা হচ্ছে মেটাফেজ স্টেজ। তাহলে এরপর যখন অ্যানাফেজে ট্রান্সফার হচ্ছে তখন কিরকম হবে না, এই যদি সেলটা হয় এরকম ভাবে অ্যাটাচ আছে, এই পোলে একটা পোর্শন চলে যাবে, সাউথ পোলে একটা পোর্শন চলে আসবে। মানে কি দেখো, এই যে পোর্শনটা আমরা পেয়েছি, টোটাল ক্রোমোজোমটা পেয়েছি, এই ক্রোমোজোমের মিডিল পোর্শন থেকে এটা এরকম ভাবে ডিভাইড হয়ে যাবে। তো একটা পোর্শন মানে একটা ক্রোমাটিড নর্থ পোলে চলে যাচ্ছে, একটা ক্রোমাটিড দেখো সাউথ পোলে চলে আসছে। তো এই ফাংশনটা পারফর্ম করবে অ্যানাফেজে। ঠিক আছে, এবার অ্যানাফেজে এইটা প্রসিড করার জন্য মেটাফেজটা ঠিকঠাক কমপ্লিট হয়েছে কিনা সেটা জানতে হবে। তো মেটাফেজের ফাংশন সব ঠিক হয়েছে কিনা সেটা জানতে হবে, মেটাফেজের স্পিন্ডিল সব ঠিক আছে কিনা, সেটা হলে মেটাফেজটা কমপ্লিট হতে পেরেছে ঠিকভাবে, তারপর অ্যানাফেজে প্রসিড করবে। তাহলে এই মেটাফেজ টু অ্যানাফেজে কোনো রকম কোনো গিল্টি কিছু আছে কিনা, কোনো রকম কিছু প্রবলেম আছে কিনা সেটাকে ঠিক করার জন্য এখানে আমাদের মেটাফেজ চেক পয়েন্টটা পাচ্ছি। তো এই পোর্শনে দেখো কি মানে অ্যাক্টিভিটিটা কি কি পাবো না, এই যে চেঞ্জেসটা, এই যে ট্রান্সফারটা, ব্রেকডাউনটা কি করে হচ্ছে না, ক্রোমোজোমের এই পোর্শনটা অ্যাটাচ আছে, এটাকে ওপেন করবে কিভাবে। সেক্ষেত্রে দেখো কি পাওয়া যাচ্ছে না, এখানে একটা দেখো তোমরা এই যে একটা এখানে ব্র্যাকেটে দেখো এপিসি, এপিসির ফুল ফর্ম হচ্ছে অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স। দ্যাট মিনস এখানে তো মেটাফেজ ছিল, মেটাফেজ থেকে অ্যানাফেজ হবে, মানে অ্যানাফেজটা প্রমোট হবে। ঠিক আছে, মেটাফেজ থেকে অ্যানাফেজে ট্রান্সফার হবে মানে অ্যানাফেজটা প্রমোট করবে। তো এই অ্যানাফেজটাকে প্রমোট করার জন্য যে কমপ্লেক্সটা কাজ করবে সেটাকে আমরা বলবো অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স। এবার অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্সটা কখন অ্যাক্টিভ হচ্ছে না, সিডিসি20, সিডিসি20 একটা ফ্যাক্টর পাবো। এই ফ্যাক্টরটা দেখো এপিসি অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্সের সঙ্গে বাইন্ড করে গেলে এটা অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হলে কি করছে, এবার এই অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্সের কার প্রতি অ্যাফিনিটি রয়েছে না, এই সিকিউরিন আর সেপারেজ দুটো প্রোটিন আছে, সিকিউরিন আর সেপারেজ দুটো প্রোটিন। সিকিউর টার্ম থেকে সিকিউরিন এসেছে, সিকিউরিন প্রোটিনটা কাকে সিকিউর করে রাখছে না, সেপারেজ এনজাইমটা। বা সেপারেজ টার্মটা থেকে দেখো বুঝতেই পারছি কোনো কিছুকে সেপারেট করতে হেল্প করবে। কাকে সেপারেট করতে হেল্প করে না, এই যে অ্যানাফেজে ক্রোমোজোমাল যে মুভমেন্টটা হবে, এই ক্রোমোজোমাল মুভমেন্টে ক্রোমাটিডের যে সেপারেশনটা হবে ওটাতে হেল্প করে সেপারেজ। সেপারেজকে যতক্ষণ সিকিউরিন সিকিউর করে রেখেছে ততক্ষণ সেপারেজ অ্যাক্টিভিটি পাচ্ছে না। তাহলে অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স এপিসি যেই অ্যাক্টিভ হয়ে যাবে তখন এপিসি এসে কি করবে, সিকিউরিনকে ইনঅ্যাক্টিভ করে দেবে। সিকিউরিন ক্রস করে গেল, সিকিউরিন ইনঅ্যাক্টিভ হয়ে গেল। সিকিউরিন যে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সেপারেজ দেখো অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এই অ্যাক্টিভ সেপারেজ কি করবে, আমরা যখন এই যে এটা যদি একটা সিঙ্গেল ক্রোমোজোম দেখো আমরা পাই, এই সিঙ্গেল ক্রোমোজোমটাকে এই যে এখানে রেড কালার দিয়ে দেখো আমি তোমাদের দেখিয়েছি, এই যে পোর্শনটা পাচ্ছি এগুলো কিছু প্রোটিন। এই প্রোটিনগুলোকে আমরা বলি কোহেসিন প্রোটিন, কোহেসিন প্রোটিন। ওকে, এই কোহেসিন প্রোটিন কি করে না, ক্রোমোজোমের এই যে দুটো ক্রোমাটিড পাচ্ছি, এই যে এটা এই দুটো ক্রোমাটিডকে অ্যাটাচ করে রাখে, দুটো ক্রোমাটিড ফর্মে ওটাগুলো অ্যাটাচ করে রাখার জন্য ওদের মিডিলে অ্যাক্টিভিটি শো করে যে প্রোটিনটা, তার নাম হচ্ছে দেখো কোহেসিন। এই কোহেসিন প্রোটিনটা যতক্ষণ বাইন্ড করে রেখেছে ক্রোমাটিড দুটোকে ততক্ষণ এই অ্যানাফেজের এই পোলার মুভমেন্টটা হবে না, এই পোলার মুভমেন্টটা হবে না ক্রোমোজোমের। তাই জন্য সবার আগে তাহলে কোহেসিনটাকে ওপেন করে দিতে হবে, কোহেসিনকে কাট করতে হবে। সেই কাজটা দেখো সেপারেজ এসে করে, সেপারেজ অ্যাক্টিভ হয়ে গেল, এসে কোহেসিনকে কাট করে দিল। কোহেসিন গুলো কাট হয়ে গেল, যে কোহেসিন কাট হয়ে যায় তখন এই যে ক্রোমোজোমের যে ক্রোমাটিড পোর্শন গুলো ছিল, এই একটা পোলে একটা ক্রোমাটিড চলে গেল, নর্থ সাউথ পোলে একটা ক্রোমাটিড চলে এলো, দুটো সেপারেশন হয়ে গেল, মানে অ্যানাফেজ কমপ্লিট হলো। সেই জন্য দেখো মেটাফেজ চেক পয়েন্টে আমরা দেখছি এপিসি অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স কি করছে, মেটাফেজের লাস্ট চেক পয়েন্টটাকে রেগুলেট করছে। এবং কিভাবে রেগুলেট করছে সেখানে দেখো পরপর এই এনজাইমস প্লাস প্রোটিন এই অ্যাক্টিভিটি গুলো আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখো আর একটা ফুল ফর্ম একটু জেনে রাখো, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, और এটাকে এম ফেজ প্রমোটিং
ভেক্টরও বলে। কোথায় পাচ্ছি না ওই যে G2 ফেজটা দেখো, দেখলাম G2 থেকে M এর যে ট্রানজিশনটা দেখতে পাচ্ছি, ওই G2 থেকে M এর ট্রানজিশন যেখানে নাকি M ফেজটা প্রমোট করবে, তখন একটা ফ্যাক্টর পাওয়া গেছিল কিছু প্রিমিটিভ অর্গানিজমস এর সেল সাইকেল স্টাডি করে। তো সেটা কি উসাইটস, ফিশ এর উসাইটস থেকে স্টাডি করা গেছে। তো সেখানে দেখো MPF টা পাওয়া যাচ্ছে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এটার ফুল ফর্মটা অনেক সময় তোমাদের MCQ তে লাগে, এই ফুল ফর্মটা একটু জেনে রাখবে। আর লাস্টে দেখো এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এই পোর্শনটা পড়ার পর লাস্ট একটা টপিক দেখো আমি তোমাদের সাথে ডিসকাস করি। এখানে দেখো একটা প্রোটিন পাবো, RB প্রোটিন, যেটাকে আমরা বলবো রেটিনোব্লাস্টোমা। ঠিক আছে, RB রেটিনোব্লাস্টোমা পজিশনটা ওই G1 চেক পয়েন্টে পাচ্ছি আমরা। ঠিক যেরকম আমরা ওখানে G1 এ P53 P21 পেয়েছি, ওখানে রেটিনোব্লাস্টোমা, এগুলো সবগুলো টিউমার সাপ্রেসার জিন। ঠিক আছে, তো সেখানে দেখো রেটিনোব্লাস্টোমাও G1 এ পাওয়া যায়। তো সেখানে G1 এই রেটিনোব্লাস্টোমাটা কি হয় না অ্যাক্টিভ ফর্মে যখন থাকে রেটিনোব্লাস্টোমা প্রোটিন, সে আবার একটা প্রোটিনকে ইনঅ্যাক্টিভ করে রাখে। কাকে না E2F এই ফ্যাক্টরটাকে ইনঅ্যাক্টিভ করে রাখে, E2F প্রোটিনটাকে ইনঅ্যাক্টিভ করে রাখে। এবার যখন দেখা গেল এই যে G1 CT কে, যেগুলো দেখো আমরা পড়ছি, এই G1 CT কে ফর্ম করে গেছে, মানে এই G1 CT কে এই পোর্শনে পেয়েছি আমরা G1 চেক পয়েন্টে। G1 CT কে যখন অ্যাক্টিভ আছে তখন রেটিনোব্লাস্টোমা কি করবে, ফসফোরাইলেটেড হয়ে যাবে। কেন না G1 CT কে যে সিগন্যাল, ওর অ্যাক্টিভিটির সিগন্যালটা কি করবে, রেটিনোব্লাস্টোমাকে ফসফোরাইলেটেড করে দেবে। এবার যে ফসফোরাইলেটেড হয়ে গেছে রেটিনোব্লাস্টোমা, আর ঠিক E2F এর সঙ্গে অ্যাটাচ থাকতে পারছে না, E2F দেখো ফ্রি হয়ে যাচ্ছে বা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে E2F ফ্রি হয়ে গেল বা অ্যাক্টিভ হয়ে গেল, তখন E2F এই যে ফ্যাক্টরটা অ্যাক্টিভ হচ্ছে, প্রোটিনটা অ্যাক্টিভ হচ্ছে, সেটা ডিএনএ তে E2F বাইন্ডিং সাইট থাকে। তো ডিএনএ তে E2F বাইন্ডিং সাইটে চলে গেল, সেখানে অ্যাটাচ হয়ে যাচ্ছে, তারপর ডিএনএ সিনথেসিস হতে পারছে। ডিএনএ সিনথেসিস হচ্ছে বা তারপরে E2F এই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, এই প্রসিডিওরগুলো যারা তোমরা ক্লাস 12 এ আছো তারা বুঝতে পারবে। 11 এ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এখনো যাতে পড়া হয়নি, টার্মস গুলো ঠিকঠাক ভাবে তোমরা এখনো জানো না। ট্রান্সক্রিপশন ব্যাপারটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ ফরমেশন, আরএনএ থেকে প্রোটিন ফরমেশন, ট্রান্সলেশন, আলটিমেটলি আমাদের জিনের এক্সপ্রেশনটা শো করার জন্য ট্রান্সলেশন দরকার পড়ছে। ঠিক আছে, তো সেই পুরোটাকে রেগুলেট করার জন্য দেখো একটা টাইপ অফ প্রোটিন রেটিনোব্লাস্টোমা আমরা বলছি আলটিমেটলি। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে আমার যদি সেলটাকে কোনো একটা এক্সপ্রেশন দিতে হয়, E2F এই ফ্যাক্টরটা অ্যাক্টিভেট হলে যে এক্সপ্রেশন গুলো সেল পাবে, তো সেটা শো করার জন্য আমার ডিএনএ সিনথেসিসটা দরকার। কিন্তু সেলে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে নিশ্চয়ই সেলটাকে প্রসিড করানো যাবে না। তখন দেখো রেটিনোব্লাস্টোমা সেলটা কি করবে, ইনঅ্যাক্টিভ করে রাখবে E2F টাকে, যাতে সেল সাইকেলটা প্রসিড করতে না পারে। আলটিমেটলি আমরা টোটাল যা যা পড়লাম সেখানে দেখো কি কি আমরা পড়লাম। লাস্ট একটা সামারিতে অনেকটা বড় কয়েকটা ফ্যাক্টর, অনেকগুলো ফ্যাক্টর নিউ নেম তোমরা জানলে। এখানে দেখো তোমরা P53 শিখলে, P21 শিখলে, MDM2 শিখলে, ATM ATR এইগুলোর পজিশন গুলো শিখলে, অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স শিখলে, সিকিউরিন সেপারেজ এই ব্যাপারগুলো তোমরা জানতে পারলে। এই সব যেগুলো আমরা আজকে পড়লাম এই চেক পয়েন্টের এই আজকের ক্লাসটাতে, সবগুলোর ক্ষেত্রেই তোমরা এগুলো মাথায় রাখবে। পুরোটা একসঙ্গে দেখলে বুঝতে পারবে যে এই যে প্রোটিনস গুলো আমরা পাচ্ছি, এই প্রোটিনস গুলো ঠিকভাবে যদি রেগুলেট করতে পারে, মানে এই প্রোটিনস এর অ্যাক্টিভিটিটাই সেলটাকে প্রসিড করছে একটা স্টেজের পর একটা স্টেজ কখন পারফর্ম হবে। আর এই প্রোটিনস গুলো যখন ইনঅ্যাক্টিভ ফর্মে থাকছে, এই প্রোটিনস গুলোই রেগুলেট করে দিচ্ছে যে সাইক্লিন সিটিকে এটা অ্যাক্টিভ হবে, প্রসিড হবে, নেক্সট স্টেপে সেল সাইকেলটাকে প্রসিড হবে না, সেই স্টেজেই সেলটাকে
সেলটাকে স্টপ করে দেওয়া হবে, সেলটা ডিস্ট্রয় হবে না, সেলটা অ্যারেস্ট হয়ে রিপেয়ার করবে। ওকে, তার মানে এটা দেখো আমাদের কাছে এখন এই ক্লাসটার পর ক্লিয়ার যে এই P53, সিকিউরিন, সেপারেজ, এটিএম, এটিআর, এই যে কমপ্লেক্স প্রোটিনস গুলো পাচ্ছি, এই প্রোটিনস গুলো টোটালি যদি ঠিকভাবে তার অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারে, অ্যাক্টিভিটি মানে এটাই নয় যে শুধুই ওরা রেগুলেটই করছে, শুধু প্রসিড করছে বা শুধু স্টপ করে রাখছে। ওদের অ্যাক্টিভিটিটাকে স্টপ রাখাটাও যেমন এদের সেল সাইকেল প্রসিড হওয়ার জন্য দরকার, ঠিক সেরকম এই প্রোটিনস গুলোর অ্যাক্টিভিটিটা গেইন করাও কিন্তু সেল সাইকেলের জন্য নেসেসারি। তো এই সেল সাইকেলের এই প্রোটিনস গুলো কখন অ্যাক্টিভ হবে কখন ডিঅ্যাক্টিভ হবে সেটা যদি ঠিকভাবে ঠিক টাইমে মেনটেন হয়, তাহলেই দেখো টোটাল সেল সাইকেলটা প্রসিড হতে পারবে এবং ঠিকভাবে প্রপারলি সেল ডিভাইড করে সেল ডিভিশনটাকে কমপ্লিট করতে পারবে, রাইট? তা না হলে এখানে কোনো প্রবলেম হতে পারে, দেখা গেল সেল সাইকেলে সেল ডিভিশনে কিছু প্রবলেম আছে কিন্তু সেটা ডিটেক্ট হয়নি, ওই যে ইনকমপ্লিট যে সেলগুলো ডিভাইড হচ্ছে ওই সেলগুলোর মধ্যে অনেক কিছু প্রবলেম, জেনেটিক্যাল মেটেরিয়ালের প্রবলেম আছে, কিছু কার্সিনোজেনিক এফেক্ট তাদের মধ্যে পাওয়া যাচ্ছে, ডিএনএ ড্যামেজ হয়ে গেছে, ওই সেলগুলোই ডিভাইড করছে যদি এই প্রোটিনস গুলো ঠিকভাবে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ না হতে পারে। আর তার জন্যই কি হয়, টিউমার ফর্ম করতে পারে, টিউমার থেকে যদি সেই টিউমার ম্যালিগ্ন্যান্ট হয় তো তখন দেখবে সেগুলো থেকে ক্যান্সার ফর্ম করতে পারে। ওকে, আশা করি এই ভিডিওটার পর তোমাদের ক্যান্সার সেল কি করে ফর্ম হতে পারে না, এই সেল সাইকেলে এই টোটাল প্রোটিনস গুলো ঠিকভাবে যদি স্টেপ বাই স্টেপ ফাংশন না করে, অ্যাক্টিভ হওয়ার টাইমে ইনঅ্যাক্টিভ থেকে যায়, ইনঅ্যাক্টিভ যখন থাকতে হতো সেই সময় যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলেই কিন্তু দেখো আলটিমেটলি ক্যান্সার হতে পারে। সেই জন্যই এই P53, P21 এগুলোকে গেট কিপার কেয়ারটেকার বলছি, আর P53, P21 এই প্রোটিনস গুলোকে আমরা বলবো প্রোটো অঙ্কোজিন। ওকে, এই প্রোটো অঙ্কোজিনস গুলো কিন্তু সবার বডিতে প্রেজেন্ট আছে, আমাদের সবার বডিতে প্রোটো অঙ্কোজিন P53, 21 প্রেজেন্ট আছে। এদের অ্যাক্টিভিটি মিনস এই প্রোটিনস গুলোর অ্যাক্টিভিটিতে যদি কোনো মিউটেশন হয়, আলটিমেটলি এই প্রোটিনস গুলোতে যদি কিছু মিউটেশন হয়, এরা যদি ঠিকভাবে না ফাংশন হতে পারে তাহলে ঠিক আমরা দেখতে পাই যে তার বডিতে সেলস গুলো ক্যান্সার ফর্ম করছে। কেন কি না, এদের অ্যাক্টিভিটি ঠিক না থাকলে সেল সাইকেল ঠিকভাবে পারফর্ম হতে পারছে না, লাম্প ফর্ম করছে, টিউমার ফর্ম করছে, কার্সিনোজেনিক এফেক্টেও এদের মিউটেশন হতে পারে, আদার্স কিছু সেলুলার কিছু ইন্টারনাল কারণের জন্য কজের জন্য এগুলো হতে পারে মিউটেশন, কিন্তু এই প্রোটিনস গুলোর মিউটেশনেই আলটিমেটলি ক্যান্সার কজ হচ্ছে। নেক্সট ভিডিওতে আমি সেল সাইকেল রিলেটেড কিছু এমসিকিউ তোমাদের সাথে ডিসকাস করব।